নমস্কার, আরপিপি এডুকেশনে সকলকে স্বাগত। আজকে আমরা এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের ভারতের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় বৈদিক যুগ সম্পর্কে ডিটেলসে জানব। এর আগে আমরা জেনেছি ভারতের সিন্ধু সভ্যতার কথা, চ্যালকোলিথিক পিরিয়ডে তাম্রপ্রস্তর যুগে সিন্ধু সভ্যতার বিকাশ হয়। সিন্ধু সভ্যতা ধ্বংস পাওয়ার পরেই শুরু হয়ে যায় বৈদিক যুগ। ভারতবর্ষে বৈদিক যুগ শুরু হয়। এখন বৈদিক যুগ এত বেশি গুরুত্বপূর্ণ, তার মূল কারণ হচ্ছে বৈদিক যুগের সাহিত্য। বৈদিক যুগের সাহিত্য এত উৎকৃষ্ট যে নানান ঐতিহাসিক দাবি করেছেন যারা বৈদিক সভ্যতার বৈদিক সাহিত্য রচনা করেছে, অর্থাৎ আর্যরা, তাদের দেশের বাসিন্দা বলে বিভিন্ন ঐতিহাসিক দাবি করেন। তো আমরা দেখব আর্যরা বেসিক্যালি বাইরে থেকে এসেছিল নাকি ভারতেই তাদের উৎপত্তি ছিল, সেটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন রকম মতামত রয়েছে। সেইগুলো একটু জানতে হবে, জিজ্ঞাসা করা হয়। আর্য শব্দটা বেসিক্যালি একটা ভাষা গোষ্ঠীকে বোঝায়। একটা ভাষা গোষ্ঠীকে বোঝায় যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ভাষা। তো যাই হোক, আর্যরা কোথা থেকে এসেছিল সেটা নিয়ে যে মতভেদ আছে সেটা আমাদের একটু জানতে হবে। আর্যরা ভারতীয় ছিল, ভারতেই তাদের উৎপত্তি ছিল, এটা বলছেন গঙ্গানাথ ঝা, ডিএস ত্রিবেদী, বিবি লাল, এরা বলছেন আর্যরা ভারতীয় ছিল। আবার আর্যরা বহিরাগত ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সুমেরু অঞ্চল থেকে আগত, এইটা বলছেন বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক। উনি বলছেন আর্যরা সুমেরু অঞ্চল থেকে এসেছিল, মধ্য এশিয়া থেকে এসেছিল, এটা বলছেন ম্যাক্স মুলার। সাইবেরিয়ার কিরগিজ স্টেপ অঞ্চল থেকে এসেছিল, এটা বলছেন ব্র্যান্ডেস্টাইন। তো এইটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, মানে ঐতিহাসিকরা, অধিকাংশ ঐতিহাসিক এটা মেনেছেন যে আর্যরা মূলত সাইবেরিয়া কিরগিজ স্টেপ থেকে এসেছিল। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, 100% নিশ্চিত হওয়া যায় না। এবং ভারতীয় ছিলেন, ভারতীয় ঐতিহাসিকেরা বলছেন ভারতীয়, সুমেরু অঞ্চল থেকে এসেছিলেন, এটা বালগঙ্গাধর তিলক বলেছিলেন। এটা জিজ্ঞাসা করা হয় বারবার প্রশ্ন। তো এরকমভাবে আর্যদের বিভিন্ন উৎস মনে করা হয়। এবং আর্যরা এই প্রথম এসে সপ্ত সিন্ধু অঞ্চলে তাদের বসতিটা স্থাপন করে। এখানে আমি যেটা দেখিয়েছি, যে অঞ্চলটা সিন্ধু নদীর আশপাশে প্রাথমিকভাবে বসতি শুরু করে, পরবর্তীকালে এরা কিন্তু শিফট করে, অর্থাৎ এই গাঙ্গেয় সমভূমি তার আশপাশে দিকে এরা কিন্তু চলে আসে পরবর্তীকালে। তো এই ছিল আর্যদের বাসস্থান অঞ্চল, মূল অঞ্চল। এবার আমাদের এইখান থেকে যা যা জানার প্রয়োজন সেগুলো একটু দেখতে হবে, কি কি বিষয় এখান থেকে জানতে হবে। আর্যদের যে জীবনযাত্রা ছিল সেখান থেকে প্রচুর প্রশ্ন করা হয়। আর্যদের জীবনযাত্রা থেকে প্রচুর প্রশ্ন করা হয়।
সেইগুলো আমাদের দেখতে হবে। তো আর্যরা ভারতে আসার পর তারা গোষ্ঠীবদ্ধভাবে বাস করত এবং এটা কিন্তু একটা গ্রামীণ সভ্যতা ছিল, এটা মনে রাখতে হবে। যেমন সিন্ধু সভ্যতা ছিল শহরের সভ্যতা, আর্য সভ্যতা কিন্তু একটা গ্রামীণ সভ্যতা ছিল, এটা মনে রাখতে হবে। তো গ্রামীণ সভ্যতা এবং এরা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করছে। গ্রাম বলা হতো একটা গোষ্ঠীকে, গোষ্ঠীবদ্ধ অংশকে গ্রাম। তারপর হচ্ছিল বিশ, তারপর ছিল জন। গ্রামের যিনি প্রধান তাকে বলা হতো গ্রামণী, বিশের বিশপতি, আর জনের যিনি প্রধান তাকে বলা হতো রাজন। তো এই যে টার্মগুলো, এটা মনে রাখতে হবে। এই টার্ম জিজ্ঞাসা করা হয়, এদের প্রধানকে কি বলা হতো। সিন্ধু সভ্যতা আমরা দেখেছি কোনো প্রধান ছিল না, পার্টিকুলার কোনো একজন প্রধান ছিল না, কিন্তু আর্য সভ্যতায় সেরকম নয়। এখানে কিন্তু একজন প্রধান ছিলেন যিনি কিনা শাসনভার পরিচালনা করতেন। এছাড়া সভা এবং সমিতি ছিল, অর্থাৎ যিনি প্রধান তাকে চালানোর জন্য সভা আর সমিতি, সভা এবং সমিতি এই দুটো ছিল। সমিতিটা ছিল সবার থেকেও বড়, আরও বেশি বড়। সভাটাও ছিল, সভা বলতে আমরা যেটা বুঝি এখানেও সেটাই বোঝাচ্ছে। বেশ কিছু মানুষ তারা একসাথে মিলিত হবেন, আলোচনা করবেন এবং রাজাকে পরামর্শ দেবেন। সমিতিটা সবার থেকেও বড় ছিল। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছি না স্যার, কিছু কি দেখাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার আমি তো দেখতে পাচ্ছি না স্যার, আপনার নেটওয়ার্কে এই কিছু জন্য। প্রবলেম হয়তো হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। আর ও আমি একটা বিষয় আবারও বলছি, মাঝে থামাবেন না, একটা ছন্দপতন হয়ে যায়। কিছু বলার থাকলে সেটা ঠিক আছে, মেসেজ করে জানাবেন। সরি প্রত্যেকে স্যার, বলছি, সরি, ঠিক আছে। ভিডিও অডিও কেউ অন করবেন না, ডিস্টার্ব করবেন না একেবারেই। যা কিছু বলার আছে, প্রশ্ন আছে, মেসেজ করে জানাবেন। তো সভা এবং সমিতি ছিল। পুরোহিত ছিল, এখানে পুরোহিতরা রাজার কাজে বিভিন্ন রকম সাহায্য করতেন, পরিচালনায়, রাজনৈতিক কার্য পরিচালনায় সাহায্য করতেন। সামরিক বিভাগ ছিল, দুর্গ থাকতো, সামরিক বিভাগও ছিল। আর এখানে বিচার বিচার ব্যবস্থাও ছিল, বিচার ব্যবস্থা। এবং যিনি বিচার পরিচালনা করতেন, যিনি মধ্যস্থতা করতেন, পারস্পরিক বিবাদ, ধরা যাক দুটো গোষ্ঠীর মধ্যে বা দুটো মানুষের মধ্যে বিবাদ হয়েছে, সেখানে যিনি মধ্যস্থতা করছেন তাকে বলা হচ্ছে মধ্যমসি, বিচার বিভাগের একটা অংশ। আর আর্য সভ্যতা, এখানে পুলিশকে বলা হতো উগ্র, পুলিশকে বলা হতো উগ্র। তো এই যে টার্মগুলো, এই টার্ম জিজ্ঞাসা করা হয়। আর্য সভ্যতায় মধ্যমসি বলতে কাদের বোঝানো হয়? যিনি দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করেন। পুলিশকে বলা হতো উগ্র। এগুলো মনে রাখতে হবে। আর বিভিন্ন যে শাস্তি প্রদান করা হতো এই বিচার কার্যে, সেখানে শাস্তি ছিল গরু প্রদান। মানে এখানে গাভীটাকে বা গরুকে একটা বড় স্থান দেওয়া হতো আর্য সভ্যতায়, যেখানে দেখা যাচ্ছে, এখানে তো আছেই, মানে তাকে ফাইন করা হলো, অর্থ তো নয়, এখানে বিনিময় প্রথা চলতো। তো সেখানে তাকে গরু দিতে হতো ফাইন হিসেবে, যাকে শাস্তি দেওয়া হলো। আবার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দান করা হতো, তো সেই গাভী বা গরুকে কিন্তু দানের মাধ্যম হিসেবে দেখা হতো। অর্থাৎ আর্য সভ্যতা, এখানে আমরা দেখতে পাবো গরুকে কিন্তু ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এবং সেটাকে খুব গুরুত্বপূর্ণ চোখে দেখা হতো। এরপর গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সামাজিক জীবন। সামাজিক জীবন, তো আমরা দেখব এই যে বৈদিক যুগ,
বৈদিক যুগ বেসিক্যালি শুরু হচ্ছে 1500 খ্রিস্টাব্দ, চলছে 1500 খ্রিস্টাব্দ না, 1500 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 500 বিফোর ক্রাইস্ট, এটা ছিল আর্য সভ্যতার মূল সময়কাল। এখন আর্য সভ্যতা এই যে সময়কাল, এর মধ্যে যে সামাজিক জীবন ছিল, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এবং এই যুগটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রাক বৈদিক এবং পরবর্তী বৈদিক। বৈদিক যুগের প্রথম দিকে সমাজ ব্যবস্থা একরকম ছিল, আবার পরবর্তী বৈদিক যুগে সমাজ ব্যবস্থা আবার অন্যরকম হয়ে যায়, পাল্টে যায়। প্রাক বৈদিকে দেখা যাচ্ছে নারীদের স্থান যথেষ্ট উঁচুতে, এখানে তাদের শিক্ষা দেয়া হতো। বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম এখানে আসে: ঘোষা, অপলা, বিশ্ববারা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী। এরা প্রত্যেকেই প্রাক বৈদিক যুগের বিদুষী মহিলা ছিলেন। এরা যথেষ্ট শিক্ষিত ছিলেন, শিক্ষা দেয়া হতো, তাদের স্বাধীনতা ছিল অনেক বেশি, এবং বিবাহের ক্ষেত্রে দেখা যাবে তাদের প্রতি নির্বাচনের অধিকার ছিল, সেই স্বাধীনতাটাও ছিল। রাজনীতিতে নারীরা সভা সমিতিতে আলোচনায় অংশ নিতে পারতেন, ধর্মচর্চার অধিকার ছিল তাদের। এমনকি যুদ্ধক্ষেত্রেও বেশ কিছু রণকুশলী নারীর কথা জানা যাচ্ছে। বিষপলা, মুদগলানি, এই সমস্ত রণকুশলী নারী, তারা যুদ্ধবিদ্যাও শিখতেন। অর্থাৎ সম্পূর্ণভাবে একজন পুরুষকে ঠিক যতটা স্বাধীনতা দেওয়া হয় সমাজে, ততটাই স্বাধীনতা দেওয়া হতো নারীদের ক্ষেত্রেও। তো সামাজিক জীবনটা কিন্তু প্রাক বৈদিক যুগে এরকম ছিল। পরবর্তী বৈদিক যুগে দেখা যাচ্ছে, পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই জিনিসটা আর থাকছে না। সেখানে নারীদের স্থান আরও অনেক অনেক নিচুতে চলে আসছে। তাদেরকে সেই যে স্বাধীনতাটা দেয়া ছিল, সেই স্বাধীনতাটা কিন্তু তাদের আর ছিল না, বা তাদের এই যে নামগুলো, আমরা পরবর্তী বৈদিক যুগে কিন্তু সেই ধরনের নারীদের নাম আমরা পাচ্ছি না, বা সেখানে কিন্তু আসছে না। এবং এই যে প্রাক বৈদিক যুগে যে বিবাহের স্বাধীনতা ছিল, দু ধরনের বিবাহ এখানে হতো, এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। একটা হচ্ছে অনুলোম, আর একটা হচ্ছে প্রতিলোম বিবাহ। অনুলোম আর প্রতিলোম। অনুলোমে কি হতো? উচ্চবর্ণের পাত্রীর সাথে উচ্চবর্ণের পাত্রের সাথে নিম্নবর্ণের পাত্রী, এটা হচ্ছে অনুলোম বিবাহ। আর নিম্নবর্ণের পাত্রের সাথে উচ্চবর্ণের পাত্রী, এটা প্রতিলোম বিবাহ। এরকমভাবে মানে স্বাধীনতা ছিল, এবং এই ধরনের বিবাহ, এই নামগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা, এবং যে টার্মগুলো আমি বললাম প্রথম থেকেই, এই টার্মগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সামাজিক বিষয় এগুলো ছিল। এবং এই যে চতুরাশ্রম প্রথা, যেটা আর্য সভ্যতার একটা প্রতীক বলা হচ্ছে, চতুরাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই যে চারটে বর্ণ, প্রাক বৈদিক যুগে এই যে বর্ণের বিভাগটা, এটা কিন্তু কাজ অনুসারে হতো, কোনো বংশ পরম্পরায় হতো না। কাজ অনুসারে যে যে ধরনের কাজ করে তাকে সেই ধরনের শ্রেণী বিভাগে ফেলা হতো। প্রাক বৈদিক যুগে এটা ছিল। পরবর্তী বৈদিক যুগে কিন্তু সেটা বংশানুক্রমিক হয়ে যায়, অর্থাৎ কাজ দেখে নয়, একটা বংশ, সেই ব্রাহ্মণ বংশ, সেই ব্রাহ্মণ এরকমভাবে চলে আসছে। কিন্তু যেটা বৈদিক যুগে কিন্তু সেটা ছিল না, যে ব্রাহ্মণের ওই কাজটা করবে তাকে ব্রাহ্মণ বলা হতো। তো এই যে ক্লাসিফিকেশন, এই যে ডিভিশন, এই সামাজিক ডিভিশনটা কিন্তু পরবর্তীকালে, পরবর্তী বৈদিক যুগে এটা চলে আসে, এটা আগে ছিল না। আর আমরা যদি ইকোনমি দেখি, সামাজিক জীবনের পর আমরা যদি অর্থনৈতিক জীবন দেখি, তাহলে দেখব এখানে মূলত কৃষিকাজটা হতো, বাণিজ্যও হতো, মূলত কৃষিকাজ হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লোহার ব্যবহার। আমরা সিন্ধু সভ্যতায় দেখেছিলাম যে মানুষ লোহার ব্যবহার জানতো না। বৈদিক সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো, এবং কৃষিকাজের ক্ষেত্রে
লাঙলে লাঙলে কিন্তু লোহার ব্যবহার হতো, যার ফলে কৃষিকাজটা আরও বেশি সহজ হয়ে পড়েছিল। ধান, যব এসব উৎপাদনও করা হতো। আর আরেকটা বিষয়, আমরা সিন্ধু সভ্যতা অধিবাসীরা দেখেছি তুলার ব্যবহার জানতো, আর্যরা কিন্তু তুলার ব্যবহার জানতো না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুলার ব্যবহার জানতো না। আরেকটা বিষয় কি, পশুপালন যদি দেখা হয়, সিন্ধু সভ্যতার সাথে বিরাট তফাৎ, সেটা হচ্ছে ঘোড়ার ব্যবহার। ঘোড়ার ব্যবহার, এই ঘোড়ার ব্যবহারটা কিন্তু আর্যরা জানতো, যেটা সিন্ধু সভ্যতার মানুষ জানতো না একেবারেই। লোহা এবং ঘোড়া এই দুটো আর্যরা ব্যবহার করতে জানে, এবং এই দুটোই কিন্তু এদেরকে এগিয়ে রাখে, কারণ ঘোড়ার ব্যবহার যুদ্ধক্ষেত্রে এটা বিরাট গুরুত্বপূর্ণ, এবং লোহার ব্যবহারও তাই যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এরা কিন্তু এই জন্য রণকুশলী অনেক বেশি ছিল, এবং এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো তফাৎ মনে রাখতে হবে। আর অর্থনীতি যখন আসে, বাণিজ্যের বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে যারা বণিক, যারা বাণিজ্য করতেন, তাদেরকে বলা হতো পনি। এই টার্মটা মনে রাখতে হবে। বৈদিক যুগে যারা বাণিজ্য করতো তাদেরকে বলা হতো পনি। এছাড়া কুটির শিল্প যেগুলো, সেগুলো ছিল বিভিন্ন অলংকার তৈরি থেকে শুরু করে নানা রকম যে নিজস্ব প্রয়োজনীয় যে দ্রব্য, বাড়িঘর নির্মাণ, কাঠের আসবাবপত্র তৈরি, চামড়ার থলি তৈরি, যেটাকে চর্মকার বলা হয়। তো এরকম নানা ধরনের কুটির শিল্প কিন্তু এখানে ছিল। আর যেটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ের পর, সেটা হচ্ছে ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করতো এরা প্রথম থেকেই। প্রাক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন যারা দেবদেবী ছিল সেটা কিন্তু একটু পাল্টে যায়। এখানে প্রথমে ঝড়ের দেবতা, যেমন ঝড়ের দেবতা মরুত, প্রলয়ের দেবতা রুদ্র, স্বর্গরাজ্যের যিনি সম্রাট বরুণ, এছাড়া ইন্দ্র, এই ধরনের দেবদেবীর পূজা প্রাথমিকভাবে হতো, অর্থাৎ এই প্রাক বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে শিব, বিষ্ণু, এরা কিন্তু এটা পরবর্তী বৈদিক যুগে দেখা যায় এই ধরনের দেবদেবীর পূজা অর্চনাটা বেড়েছে। তো এইগুলো গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। এবং ওই বৈদিক সাহিত্যটা এত বেশি উৎকৃষ্ট যে এই কারণেই কিন্তু কন্ট্রোভার্সি দেখা যায় যে আর্যরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। মানে প্রত্যেক ঐতিহাসিক দাবি করেন, তারা দাবি করেন যে আর্যরা তাদের দেশ থেকে এসেছে, তাদের দেশে তাদের উৎস, এটা দাবি করেন। এটা কিন্তু এই বৈদিক সাহিত্যের জন্যই হয়ে থাকে, এবং বৈদিক সাহিত্যটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের একটু ডিটেলসে জানতে হবে। সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরাতন প্রাচীন গ্রন্থ। সারা পৃথিবী যদি দেখা যায় তাহলে প্রাচীন গ্রন্থ সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ রচনা হচ্ছে 1500 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ রচনা শুরু হচ্ছে। তো এর থেকে মোটামুটি 600 BC এই পর্যন্ত ঋগ্বেদটা লেখা হয়েছিল মনে করা হয়। তো ঋগ্বেদে কি ছিল এইগুলো জিজ্ঞাসা করা হয়। ঋগ্বেদ মূলত কি ছিল, ঋগ্বেদে কি ছিল? এখানে রয়েছে মন্ত্র, মন্ত্রের সংকলন। ঋগ্বেদের মধ্যে কিছু মন্ত্র পাওয়া যেত। মন্ত্র কতগুলো ছিল? 1028টা ছিল। এই সংখ্যাটাও জিজ্ঞাসা করা হয় ঋগ্বেদে। সামবেদ হচ্ছে সঙ্গীত বিষয়ক। সঙ্গীত, ভারতের যদি প্রাচীন সঙ্গীত বলা হয় তাহলে সেটা কিন্তু সামবেদ থেকে এসেছে, সঙ্গীত। যজুর্বেদে কি ছিল? এটা ছিল গদ্য জাতীয় মন্ত্র, গদ্য জাতীয়। ঋগ্বেদে মন্ত্র ছিল, এটা গদ্য জাতীয় নয়, কিন্তু যজুর্বেদ হচ্ছে গদ্য জাতীয় মন্ত্র। আর ছিল অথর্ববেদ। অথর্ববেদ হচ্ছে
মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যা এই সমস্ত অথর্ববেদে পাওয়া যায়। তো ঋগ্বেদে হচ্ছে মন্ত্র, সামবেদ সঙ্গীত, যজুর্বেদ গদ্য জাতীয় মন্ত্র, আর অথর্ববেদ মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যা এই সমস্ত জিনিস নিয়ে অথর্ববেদ। তো এই চারটে মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। কোনটা কি ছিল সেটা একটু জানতে হবে। আর প্রত্যেকটা বেদের চারটে ভাগ ছিল, প্রত্যেকটা বেদকে আবার চারটে ভাগে ভাগ করা হচ্ছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ এগুলো হচ্ছে আবার বেদের শ্রেণী বিভাগ। প্রত্যেকটা বেদ এই চারটে পার্টে, চারটে অংশে ভাগ ছিল। এবং পরবর্তী বৈদিক যুগে পুরাণ লেখা হচ্ছে। মোট 18টা পুরাণের সন্ধান পাওয়া যায়। পুরাণ 18টা, অষ্টাদশ পুরাণ বলা হয় একসাথে। তো এখানে মার্কণ্ডেয় পুরাণ, সেখানে ভারতকে বলা হচ্ছে জম্বুদ্বীপ। আবার বিষ্ণু পুরাণে ভারত নামটা পাওয়া যায়। তো এরকম বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে এগুলো পাওয়া যেত। আর সত্যমেব জয়তে এটা মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ। এইগুলো এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এগুলো একটু মনে রাখতে হবে। তো আমাদের আর্য সভ্যতা থেকে এরকম ধরনের বিষয়গুলো জানতে হয়, এখান থেকে এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, ঘোড়ার ব্যবহার জানতো, যেটা বললাম যে আর্যরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো, যেটা সিন্ধু সভ্যতার থেকে একেবারেই আলাদা। সিন্ধু সভ্যতার থেকে পার্থক্যটাও জিজ্ঞাসা করা হয় যে আর্যরা কিন্তু ঘোড়ার ব্যবহারটা ভালোভাবে জানতো। এবং এই কারণেই মনে করা হয় যে যারা অ্যাবরিজিনাল, অর্থাৎ ভারতের মূল বাসিন্দা যারা, তাদেরকে সরিয়ে তারা মানে তাদের যে আধিপত্য সেটা বিস্তার লাভ করতে পেরেছিল। বা ভারতবর্ষের যদি তাদের অরিজিন হয়, নিজস্ব অরিজিনই যদি হয়, তাহলে তারা কিন্তু যুদ্ধবিগ্রহে যথেষ্ট পারদর্শী হয়েছিল। এই কারণে যে ঘোড়ার ব্যবহার এবং লোহার ব্যবহার, এই দুটো ব্যবহার কিন্তু তারা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিল। হ্যাঁ, এগুলো সব পিডিএফে থাকবে, পিডিএফে সব থাকবে। অনুলোম প্রতিলোমটা হচ্ছে, অনুলোম বিবাহ বলা হচ্ছে উচ্চ বর্ণের পুরুষ আর নিম্ন বর্ণের নারী যে বিবাহ, সেটা অনুলোম। আর প্রতিলোম হচ্ছে বিপরীত, উচ্চ বর্ণের নারী আর নিম্ন বর্ণের পুরুষের যে বিবাহ, সেটাকে বলা হচ্ছে প্রতিলোম বিবাহ। এবং এগুলো সে প্রাক বৈদিক যুগে ছিল, যেখানে নারীদের স্বাধীনতা ছিল, তাদের প্রতি নির্বাচনের স্বাধীনতাটা তাদের ছিল। বেদের যে চারটে ভাগ, সেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এই উপনিষদকে বেদান্ত বলা হয়। বেদান্ত, উপনিষদকে বেদান্ত বলা হয়, যেহেতু এটা শেষ ভাগ, বেদের শেষ ভাগ বেদান্ত, এই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। আর এই মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ, এখানে সত্যমেব জয়তে এই কথাটা মুন্ডক উপনিষদে রয়েছে। আর মার্কণ্ডেয় পুরাণ, সেখানে ভারতকে জম্বুদ্বীপ আখ্যা দেওয়া হচ্ছে। পুরাণ সংখ্যা হচ্ছে মোট 18টা। পুরাণটা পরবর্তী বৈদিক যুগে রচনা করা হয় পুরাণ, 18টা পুরাণ। এবং মার্কণ্ডেয় পুরাণকে ভারতকে বলা হচ্ছে জম্বুদ্বীপ। বা এরকম প্রশ্ন করা যে ভারতের আগের নাম কি ছিল, পূর্বের নাম কি ছিল, তো সেটা হচ্ছে জম্বুদ্বীপ। ওকে, দুজনে বিবাদে মধ্যস্থতা করত, তাদেরকে বলা হতো মধ্যমসী বা মধ্যমাসী। মধ্যস্থতা করতো যারা, তাদেরকে বলা হতো।
ঋগ্বেদ রচনা হচ্ছে 1500 থেকে 600 বিফোর ক্রাইস্ট, এটা ছিল রচনাকাল। আর দেবতা যেটা ছিল, ঝড়ের দেবতা মরুত, প্রলয়ের দেবতা রুদ্র, এরকম বিভিন্ন দেবদেবী এদের ছিল। এটা প্রাক বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে বিষ্ণু, শিব এদের পূজার্চনাটা বৃদ্ধি পায়। প্রাক বৈদিক যুগে মূল যিনি দেবতা তিনি ছিলেন ইন্দ্র। উৎপত্তি বিভিন্ন জায়গা থেকে রয়েছে, আমি এগুলো নোটসের মধ্যে দিয়ে দেবো। ওকে, অলরেডি আমি বলেছি, আর যদি কোথায় আমি লিখেও দিয়েছিলাম, প্রত্যেকটা লিখেও দিয়েছিলাম। যেটা প্রশ্ন হয় সেটা বিশেষত ওই আর্কটিক অঞ্চল বা উত্তর মেরু থেকে এসছে, এটা বলছেন বালগঙ্গাধর তিলক, এটা কিন্তু বলেছিলেন। ঠিক আছে, মার্কণ্ডেয় পুরাণে ভারতকে জম্বুদ্বীপ বলা হয়েছে। ঠিক আছে, বিষয়বস্তু জানার প্রয়োজন নেই, 18টা পুরাণ আছে এখানে, অজস্র নানান ধরনের বিষয়বস্তু, তো বিষয়বস্তু জানার এখানে প্রয়োজন নেই। মার্কণ্ডেয় পুরাণের থেকে ওটা নেওয়া হয়েছে, বা জম্বুদ্বীপ আমরা কথাটা পাই মার্কণ্ডেয় পুরাণে, এটুকু জানলে চলবে। ওকে, নোটসে সব দেয়া থাকবে, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। আমি মূল বিষয়ে যেগুলো সেগুলো বলে দিয়েছি। ঠিক আছে, রেকর্ডেড পোর্শনটাও থাকবে, সুতরাং একই জিনিস বারবার বলার প্রয়োজন নেই, পুরোটাই ওখানে থাকবে। আচ্ছা, এরপর চলে যাব ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এটা অধিকাংশ স্টুডেন্টদেরই থাকে না, যে কারণে এটা নিয়ে অনেকের ভীতি রয়েছে বা সমস্যা রয়েছে, কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের সাথে জড়িত একটা বিষয়, প্রতিদিনের সাথে জড়িত একটা বিষয়। তো সেই কারণে এটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেকের জানা উচিত। প্রত্যেকের জানা উচিত। তো ভারতের অর্থনীতি, এখন অর্থনীতি, ভারতের অর্থনীতি, তো অর্থনীতি বলতে কি বোঝায়? কোনো একটা দেশের অর্থ বিষয়ক নীতি, অর্থ বিষয়ক নীতিটা কেমন হবে? একটা তো সিস্টেম থাকবে, সারা বিশ্বে একটা সিস্টেম রয়েছে, বা প্রত্যেকটা দেশের একটা পদ্ধতি রয়েছে, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নীতি রয়েছে, কিভাবে তারা ডেভেলপমেন্টের দিকে যাবে, কীভাবে তারা উন্নতি করবে, কীভাবে তারা উন্নয়ন করবে, তাদের একটা নীতি থাকে, একটা পদ্ধতি থাকে। তো সেটা নিয়েই হচ্ছে অর্থনীতি। এখন আমরা ভারতের যে নীতি, ভারতের নীতিটা আমরা জানব। তো এখানে খুব ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র রয়েছে। প্রথমত আমরা সারা বিশ্বের নিরিখে অর্থনীতি বিষয়টা জানতে হবে। তো নীতিকে মূলত 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে ধনতান্ত্রিক, আর একটা হচ্ছে মিশ্র। এই 3টে ধরনের নীতি দেখতে পাওয়া যায়। এক একটা দেশ এই এক একটা নীতিকে গ্রহণ করেছে। বিষয়টা কীরকম? প্রথমে হচ্ছে সমাজতান্ত্রিক। এখানে সারা দেশের সব কিছু ডিসিশন নিয়ে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে সমস্ত সরকার, সরকার নিয়ন্ত্রিত। তো
তো এখানে দেখে সবাই বলতে পারে যে সরকার তো সব দেশেই তো সরকার থাকে, সব দেশেই তো সরকার নিয়ন্ত্রণ করে। না, বিষয়টা সেরকম নয়। সরকার তো থাকেই, কিন্তু সরকার কতটা স্বাধীনতা দেয় অর্থনীতির ক্ষেত্রে সেটা একটা বিষয়। সরকার তো থাকবেই, প্রত্যেকটা দেশেই সরকার রয়েছে, কিন্তু তারা কতটা স্বাধীনতা দেয় বাজারের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে বাজার বা মার্কেট। মার্কেট ছাড়া আমরা অর্থনীতি ভাবতেই পারি না, বা মূল যে বিষয়টা লেনদেন, অর্থনীতিতে লেনদেন হয়, আমরা আমাদের পরিষেবাটা পাই সেই কারণেই। তো এখানে মার্কেট বা বাজার কথাটা কিন্তু বারবারই আসবে। তো এই মার্কেটের ক্ষেত্রে যত বেশি স্বাধীনতা দেওয়া হয় আর যত বেশি সরকার নিয়ন্ত্রণ আরোপ করে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সরকার নিয়ন্ত্রিত মানে কি? যেমন ধরো আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন হচ্ছে রেল, পরমাণু বিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ যেটা বলা হয়, এইগুলো কিন্তু বেসরকারের হাতে নেই এখনো পর্যন্ত। যদিও কথা হচ্ছে রেলটা বিষয়টা বা কিছুটা হয়েছে, সেটা আমি যদি দিই, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো বেসরকারি ক্ষেত্রে কিন্তু একটাও নেই। তো এমন একটা দেশ যেখানে এরকম ধরনের সমস্ত কিছু সরকারের আন্ডারে রয়েছে, সেই দেশটাকে আমরা বলবো সমাজতান্ত্রিক দেশ, যেখানে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করছে। আর ধনতান্ত্রিক দেশ, যেখানে সরকার এই বাজারের ওপর কিছু নিয়ন্ত্রণ করে না, এখানে বাজার সব কিছু নিয়ন্ত্রণ করে। বিষয়টা কীরকম? এখানে প্রাইভেট প্লেয়ার, অধিকাংশ জিনিসই এখানে প্রাইভেট, সরকারি জিনিস খুব একটা নেই এখানে। যেমন আমরা বলছি রেলটা সরকারি, পরমাণু বিদ্যুৎ সরকারি, কিন্তু ধনতান্ত্রিক দেশগুলোতে প্রাইভেট সংস্থার রমরমা চারিদিকে, সমস্ত কিছু প্রাইভেট। সেখানে সরকার কিন্তু কিছু নিয়ন্ত্রণ করছে না, অর্থনীতির অধিকাংশটাই খোলা। অর্থাৎ যে কোনো প্লেয়ার সেখানে আসতে পারে, যে কোনো ব্যক্তি মালিকানা সেখানে আসতে পারে, সরকার খুব একটা সেখানে নিয়ন্ত্রণ করছে না। যেমন আমরা বলতে পারি আমেরিকা, ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে এরা ধনতান্ত্রিক, এখানে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি নয়, সরকারের নিয়ন্ত্রণ অর্থনীতির উপর নেই, অর্থনীতিটা স্বাভাবিক নিয়মে চলছে, প্রাইভেট প্লেয়াররা এখানে অধিকাংশই রয়েছে। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে পুরোটাই উল্টো, সেখানে সরকার নিয়ন্ত্রণ করছে সব কিছু। আর মিশ্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কিছুটা সরকার নিয়ন্ত্রিত থাকবে আর কিছুটা প্রাইভেট নিয়ন্ত্রিত থাকবে, ঠিক যেমন আমাদের দেশে। সমাজতান্ত্রিক একটা উদাহরণ বলা যেতে পারে রাশিয়া। আরেকটা বিষয়, কোনো দেশই 100% সমাজতান্ত্রিক আর কোনো দেশই 100% ধনতান্ত্রিক নেই, কিছুটা বেশি দিকে ঝুঁকে আছে এইগুলো। ধনতান্ত্রিক বেশি হচ্ছে ইউএসএতে, রাশিয়া সমাজতান্ত্রিক কিছুটা, আর মিশ্র হচ্ছে ভারতীয় অর্থনীতিটা মিশ্র। যেমন আমরা এখানে দেখছি রেল, পরমাণু বিদ্যুৎ, এগুলো সরকার নিয়ন্ত্রণ করছে। আবার যেমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে সরকারি বিদ্যালয় রয়েছে, তার পাশাপাশি প্রাইভেটও রয়েছে। তো এই যে দুটো একসাথে রয়েছে, এটাকে বলা হচ্ছে মিশ্র অর্থনীতি। অর্থাৎ সরকার কিছুটা নিয়ন্ত্রণ করছে আর কিছুটা নিয়ন্ত্রণ করছে প্রাইভেট প্লেয়ার বা বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি নিয়ন্ত্রক সংস্থা। তো এইটা যখন দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলছি মিশ্র অর্থনীতি। ওকে, এটুকু বোঝা গেছে? কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো, মেসেজ করবে অবশ্যই। ওকে, মেসেজ, কেউ ভয়েস নয়। ওকে, তো এটা হচ্ছে ডিভিশন, ক্লাসিফিকেশন আমরা বলতে পারি। অর্থনীতি মূল বিভাগটা এখান থেকে আসছে। কোন দেশ কী ধরনের অর্থনীতি, সেটা আমরা এখান থেকে বলতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব আমরা। সেটা হচ্ছে ভারতের জাতীয় আয়।
জাতীয় আয়। ন্যাশনাল ইনকাম। খুবই সহজ জিনিস এবং এটা আমরা বারবার শুনেই থাকি বা আমরা খবরের কাগজে বা যে কোনো খবরে জিডিপি এসব কথাগুলো শুনে থাকি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। এই দেশের এত জাতীয় আয়, এই দেশের এত জাতীয় আয়। তো বিষয়টা কি? বিষয়টা খুব সহজ। ঠিক যেমন কোনো একটা ব্যক্তির আয় আমরা হিসাব করি, একটা ব্যক্তি সারা মাসে কত উপার্জন করে বা সারা বছরে কত উপার্জন করে সেটা যেমন আমরা হিসাব করি, ঠিক সেরকমই একটা দেশের যখন একটা বছরের মধ্যে কত আয় হচ্ছে সেটা হিসাব করছি, সেটাই হচ্ছে তার সেই জাতীয় আয় হয়ে গেল। এটাই সিম্পল, এক কথায় আমরা বলে দিতে পারি। এবং ব্যক্তির ক্ষেত্রে আমরা যেমন একটা সময় দেখছি যে 1 বছর, তেমনি একটা দেশের ক্ষেত্রেও অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব করতে হবে যে এই সময়ের মধ্যে এই দেশের আয় এতটা। তো আমরা হিসাব করি 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ। এইটা হচ্ছে আমাদের অর্থবর্ষ। এই 1 বছরের মধ্যে আমাদের দেশে সবার মোট যে আয় এই 1 বছরের মধ্যে যতটা হয় সেটাকেই বলা হচ্ছে আমাদের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম, এটুকু বোঝা গেল যে এই 1 বছরের মধ্যে আমাদের দেশের সমস্ত লোক তাদের যত আয় হবে সেটাকে বলা হচ্ছে জাতীয় আয়। এবার এটাকে আমরা কিভাবে হিসাব করি? এটা তো হিসাব করা এত সহজ নয়। সব দেশের যত লোক আছে সবার আয় হিসাব করে নেওয়া, কারণ হচ্ছে যারা সরকারি চাকরি করছে বা করছে তাদের ক্ষেত্রে সেই হিসাবটা পাওয়া সহজ, কিন্তু যারা অন্যান্য সেক্টরে রয়েছেন, যারা ব্যবসা করছেন ব্যক্তিগতভাবে, তাদের আয়টা আমরা কীভাবে জানতে পারব? বা প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল নানান মানুষ নানা রকম কাজে যুক্ত থাকেন, তাদের আয়টা আমরা কীভাবে জানতে পারব? বা কারা করে থাকে এই জাতীয় আয়ের হিসাবটা কে করে থাকে? এটা অফিস রয়েছে ভারতের, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। যদিও বর্তমানে এটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এই দুটো সংস্থা মিলে বর্তমানে এটা তৈরি হয়েছে এনএসও বলে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো এটাও ঠিক আবার এটাও ঠিক, কারণ সিএসওটা উঠে যায়নি, এই অফিসটা এরাই মূলত আমাদের জাতীয় আয়টা হিসাব করে থাকে। তো বর্তমানে যদিও এনএসও একটাই অফিস হয়ে গেছে, এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো এরাও আমাদের যদি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এনএসওটাও উত্তর হবে, আবার সিএসওটাও হবে। তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এরা আমাদের জাতীয় আয় হিসাব করে থাকে যে আমাদের দেশ সারা বছরে কত আয় করে। এবার এখানে একটা জিনিস আসছে, যখন হিসাব করা হবে, এরা তো হিসাব করছে সব ঠিক আছে, যখন হিসাব করা হবে তখন কি কি বিষয় হিসাব করা হবে? একটা সারা দেশের সবার সব কিছু হিসাব করাটা তো এত সহজ কাজ নয়। তাহলে কি হিসাব করা হবে? এখানে হিসাব করা হয় গুডস অ্যান্ড সার্ভিস, এর যে ভ্যালু, এর যে মূল্য, রুপি ভ্যালুতে এর কত মূল্য হচ্ছে, কত টাকা হচ্ছে, সেটা হিসাব করা হয়। অর্থাৎ ওই যে একটা বছর এপ্রিল থেকে মার্চ, তার মধ্যে কতটা প্রোডাকশান হচ্ছে কারখানাতে, কতগুলো দ্রব্য উৎপাদন, গুডস মানে হচ্ছে দ্রব্য, কত দ্রব্য উৎপাদন হচ্ছে, আর সার্ভিস পরিষেবা, পরিষেবা কোনগুলো, যেগুলো আমরা মানে গুডসটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি, পরিষেবা কোনগুলোকে বলা হচ্ছে, যেগুলোকে সেবা দেয়, যেমন হচ্ছে বাণিজ্য, বাণিজ্য একটা পরিষেবা, পরিবহন এটা একটা পরিষেবা, শিক্ষা প্রদান
এটাও একটা পরিষেবা। এই যে যত রকম সার্ভিস দেয়া আছে, তার যে ভ্যালু, তার যে মূল্য, তার একটা অর্থমূল্য আছে। এটা একটা মূল্য আছে, অর্থমূল্য আছে। আমরা অর্থে এটা হিসাব করতে পারি, দ্রব্যের দামটা আমরা হিসাব করতে পারি অর্থে। তো এইগুলোকে যোগ করে দিচ্ছি আমরা, গুডস অ্যান্ড সার্ভিস যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে সারা দেশের ইনকামটা আমরা হিসাব করছি। কি বলছি বোঝা যাচ্ছে? একটা দেশের, সারা দেশের আয় হিসাব করা তো এত সহজ কাজ নয়। তো সেখানে একটা বছরের মধ্যে কারখানাতে যত দ্রব্য উৎপাদন হয়, যত রকমের দ্রব্য আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য থেকে লাক্সারি আইটেম থেকে সমস্ত ধরনের যত যাবতীয় যা কিছু দেশের মধ্যে তৈরি হলো, উৎপাদন হলো, সেইটা আর যে যত পরিষেবা দিল সেইটা, এই দুটো মিলিয়ে আমরা হিসাব করছি জাতীয় আয়টা, যেটাকে আমরা কি বলছি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। এই গুডস আর সার্ভিস এই দুটো যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সারা দেশে এক বছরের মধ্যে, অর্থাৎ 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত যত দ্রব্য আর সেবা উৎপাদিত হচ্ছে, অর্থাৎ গুডস আর সার্ভিস, তার মোট অর্থমূল্য, এটাই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে হচ্ছে মোট, সর্বমোট। ডোমেস্টিক মানে হচ্ছে আমাদের ভারতের অভ্যন্তরে যতটা এরিয়া, তার মধ্যে সব কিছুটাকেই ডোমেস্টিক ধরা হচ্ছে। এবং প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদন। এবং উৎপাদন মানে হচ্ছে এই দ্রব্য উৎপাদন প্লাস তার সাথে সেবা উৎপাদন, অর্থাৎ পরিষেবা, সার্ভিস দেয়া, এই দুটোরই যে ভ্যালু, দুটোর যে মোট অর্থমূল্য, সেটাকে আমরা বলছি জিডিপি। ওকে, জিডিপি বুঝতে অসুবিধা আছে কারো? বলো, মেসেজ করবে। জিডিপিটা বুঝতে অসুবিধা আছে? প্রথম থেকে একটু সাম আপ করেন তো, প্রথম এর আগেরটা। মেসেজ করুন। আমি বারবার বলছি, কেউ ভয়েস অন করবেন না, কেউ ভিডিও অন করবেন না, কেউ অডিও অন করবেন না, মেসেজ করুন। কৃষিক্ষেত্রে কৃষি যে উৎপাদন হচ্ছে সেটা, কৃষি উৎপাদন হচ্ছে, কৃষিটা তো গুডস, গুডসের মধ্যে, দ্রব্যের মধ্যে পড়ে যাচ্ছে। দ্রব্য তো কৃষি, ধরা যাক ধান, যতটা ধান উৎপাদন হয়েছে তার ভ্যালুটা, তার মূল্যটা হিসাব করানো হলো, অর্থমূল্যে কত টাকা। ধরা যাক 100 কেজি বা টন, যাই হোক, মানে একটা তো বিরাট হিউজ মাপ সারা দেশের, তার যে মূল্য, ধরা যাক এটা 5 লাখ রুপিস। এটা আমরা জিডিপির মধ্যে ধরে নেব, হিসাব করে নেব। এরকমভাবে যত দ্রব্য উৎপাদন হচ্ছে, সেটা ধান, গম, যাবতীয় যা কিছু কৃষিক্ষেত্রে, আবার প্রোডাকশানের ক্ষেত্রেও যা কিছু, কারখানায় যা কিছু তৈরি হচ্ছে, সবার যে দাম সেটা ধরবো আমরা। আর সার্ভিস যারা যে দিচ্ছে তাদের দামগুলো ধরবো, তারা যা সার্ভিস পাচ্ছে। সার্ভিস ব্যাপারটা তো বললাম, সার্ভিস ব্যাপারটা হচ্ছে পরিষেবা দেয়া, যে যত পরিষেবা দিচ্ছে। ধরা যাক একজন, একটা বাস বা ট্রেন আমরা যাচ্ছি তাতে, তো এরা পরিষেবা দিচ্ছে, তার বাবদ তারা আমাদের থেকে অর্থ নিচ্ছে। সেই যে অর্থমূল্য, সেটা এর মধ্যে আসবে। ঠিক আছে, আবার যারা বাণিজ্য করছে, যারা ব্যবসা করছে, তারাও আমাদের থেকে অর্থ নিচ্ছে, তার বদলে আমাদের পরিষেবা দিচ্ছে, তো সেটা এর মধ্যে পড়ছে। আবার যিনি শিক্ষক, তিনি শিক্ষা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, এবং তিনি তার বাবদ স্যালারি নিচ্ছেন, তো তার স্যালারিটা এর মধ্যে ধরা হবে। তো
এগুলো হচ্ছে সব পরিষেবা মধ্যে পড়ে, ঠিক আছে। পরিষেবা সেক্টরটাই সবচেয়ে বড়। যাই হোক, এই যে দ্রব্য আর পরিষেবা, এদের যে মোট মূল্য, সোজা কথা একটা খুব সামান্য সাধারণ কথা যে আমাদের সারা দেশের প্রত্যেকের যে আয়, সেটা টোটাল করলেই আমরা সারা দেশের আয় পেয়ে যাব, ঠিক আছে। মোট যে উৎপাদন হচ্ছে, টোটাল উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনেরই তো হিসাব টোটাল সারা দেশে ওই এক বছরের মধ্যে যা কিছু তৈরি হচ্ছে তার যে অর্থমূল্য, অর্থাৎ আমরা তার ভ্যালু দেখব। আমরা তো 100 কেজি ধানটাকে হিসাব করব না, আমরা তার মূল্য অর্থে মূল্যে করব। তো সেই টোটালটাই হচ্ছে আমাদের দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এটা কেন করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দেশ কতটা ধনী বা কোন দেশ কতটা দরিদ্র, কোন দেশ কতটা এগোচ্ছে কিনা, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এই জন্য আমরা জিডিপিটা হিসাব করি, কোনো দেশের জিডিপিটা আমরা এই কারণে হিসাব করি, ঠিক আছে। তো এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি বলে। এই যে উৎপাদনের ভ্যালু আমরা মাপছি, টোটাল উৎপাদন, তার ভ্যালুটা আমরা কত টাকায় সেটা মাপছি, এটাকে বলা হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি। উৎপাদনের মূল্য মাপছি যেহেতু, উৎপাদন সুমারি পদ্ধতি। আরেকটা হচ্ছে আয় সুমারি পদ্ধতি। এটা তো উৎপাদন দেখলাম আমরা, গুডস আর সার্ভিসের টোটাল উৎপাদন যে ভ্যালু সেটা হিসাব করলাম। আরেকটা পদ্ধতি আছে আয় সুমারি পদ্ধতি। এটা একটু জটিল, কারণ এক্ষেত্রে প্রত্যেকের আয় ইন্ডিভিজুয়ালের আয় হিসাব করা হয়, কার কত আয় হচ্ছে সেটা হিসাব করা হয়, এটাকে বলা আয় সুমারি পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে একই রকম, সেটা হচ্ছে ব্যয় সুমারি পদ্ধতি। কে কতটা খরচ করছে, কারণ কি, ধরা যাক আমরা আয় সুমারিতে বা উৎপাদন সুমারিতে কি করছিলাম, যিনি এরপর যদি কারো অন দেখি, আমি কিন্তু সাথে সাথে বের করে দেবো। কোনো ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স একেবারেই সহ্য করা হবে না, আমি আবারও বলে দিচ্ছি। ব্যয়সুমারিটা কি, আমরা কি করছিলাম, বাসের মালিক সার্ভিস ধরছিলাম, বাসের মালিকের যে আয় হচ্ছে সেটাকে আমরা ধরছিলাম। আবার উল্টো দিকে যিনি বাসে চড়ছেন তার তো একটা ব্যয় হচ্ছে, যিনি পরিষেবাটা নিচ্ছেন তার একটা ব্যয় হচ্ছে। তো ব্যয়সুমারি পদ্ধতিতে আমরা যখন হিসাব করি তখন প্রত্যেকের ব্যয় হিসাব করি। প্রত্যেকের ব্যয় হিসাব করলে যা আসবে টোটালে, প্রত্যেকের আয় হিসাব করলেও কিন্তু সেম জিনিস টোটালে আসবে, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। এই তিনটে পদ্ধতিতে জিডিপিটা হিসাব করা হয়। উৎপাদনের ক্ষেত্রে টোটাল উৎপাদনের ভ্যালু দেখা হয়, আয়সুমারির ক্ষেত্রে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তির আয় দেখা হয়, আর ব্যয়সুমারি প্রত্যেক ব্যক্তির ব্যয় কত হচ্ছে সেটা দেখা হয়। কারণ সেই ব্যয়টা তো কারো আয়, আমি একটা জায়গায় ব্যয় করলাম, আমি দোকানে একটা গিয়ে কিছু কিনলাম, সেটা আমি ব্যয় করলাম, তার মানে সেটা তো কেউ আয় করলো। তো সুতরাং আয়সুমারি পদ্ধতিতেও যা আসবে টোটালে সারা দেশে, ব্যয়সুমারি পদ্ধতিতেও টোটালে তাই আসবে, ঠিক আছে। তো এইভাবে জিডিপিটা হিসাব করা হয়, তিনটে পদ্ধতিতে মূলত করা হয়, ওকে, ঠিক আছে। এই তিনটে যে বললাম, এই তিনটে বোঝা গেছে। উৎপাদন সুমারিতে যা মোট উৎপাদন হচ্ছে তার অর্থ মূল্যটাকে হিসাব করছি আমরা। আয়সুমারি পদ্ধতিতে প্রত্যেকের আয় হিসাব করছি, যে এই ব্যক্তির এত আয় করেছে সারা বছরে, সেটা হিসাব করে নিলাম, হয়ে গেল। আর ব্যয়সুমারিতে প্রত্যেকে যত ব্যয় করছে সেটা হিসাব করলাম, কারণ সে ব্যয়টা তো দেশের ভেতরেই করছে, কত ব্যয় করছে সেটা ধরে নিলাম, তাহলে সেই ব্যয়টাই কারো আয়। সুতরাং এই তিনটে পদ্ধতি রয়েছে আমাদের জাতীয় আয় পরিমাপ করার, ঠিক আছে। আর এটা কে পরিমাপ করে, এটা নিশ্চয়ই অফিস থাকবে যারা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত তথ্য বিশ্লেষণ করবে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এরা করে, হিসাবটা করে, ঠিক আছে।
বর্তমানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস করা হয়েছে, এই সিএসও আর এনএচএসও বলে আরেকটা সংস্থা, এই দুটোকে একসাথে করে নিয়ে এনএসও করা হয়েছে। কিন্তু আমাদের অপশানে যদি সিএসও থাকে তাহলে সিএসও হবে, যদি এনএসও থাকে ফাইনালি এনএসও করতে হবে, যদি এনএসও অপশানে না থাকে, যদি সিএসও থাকলে তাহলে এটাও ঠিক, কারণ এনএসওর মধ্যেই সিএসও আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এরা জাতীয় আয়টা পরিমাপ করে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের জাতীয় আয় এবং পরিমাপের পদ্ধতিটা হচ্ছে এরকম। ঠিক আছে, দুটো থাকলে এনএসও করতে হবে, কারণ হচ্ছে এটাই প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে, বুঝতে হবে যে বর্তমানে কে করে, এটাই জানতে চাওয়া হচ্ছে বর্তমানে কে করে। বর্তমানে এনএসওই করে, কারণ এনএসওর ভেতরেই অফিসটা, বেসিক্যালি সিএসওই করছে, কিন্তু যেহেতু মার্জ হয়ে গেছে আমরা আর ওই নামটা বলবো না, যেহেতু মার্জ হয়ে একটা হয়ে গেছে আমরা আগের নামটা আর বলবো না, তখন আমরা এনএসওই করব। ঠিক আছে, এনএসও না থাকলে সিএসও করব। এই হচ্ছে বিষয়, খুব সিম্পল বিষয়, খুব সাধারণ বিষয় এবং প্রত্যেক দিনের সাথে জড়িত একটা বিষয়। কারণ একটা দেশ কতটা এগোচ্ছে, সেই দেশটা আগের বছরে জিডিপি কত ছিল আর এই বছরের জিডিপি কত ছিল, সেটা দেখলেই বোঝা যাবে যে আগের বছর থেকে বছর সে তার বেড়েছে কিনা জিডিপিটা, তার আয় বেড়েছে কিনা। কোনো একটা ব্যক্তির আমরা যদি দেখি সে তার আয়টা বেড়েছে কিনা সেটা আমরা দেখে বুঝতে পারবো। এটা দিল্লিতে রয়েছে, ঠিক আছে, দিল্লিতে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। ফ্যাকচুয়াল ইনফরমেশনের থেকে ইকোনমিক্সে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাপারটা বুঝে নেওয়া। ঠিক আছে, তো কনসেপচুয়াল কোয়েশ্চেন অবশ্যই, ফ্যাকচুয়াল কোয়েশ্চেনও থাকবে, তথ্যমূলক কোয়েশ্চেনও থাকবে। তো আমাদের বুঝতে হবে জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে এবং খুব সহজ বিষয়। অর্থনীতি মোটেই কঠিন বিষয় নয়, একেবারেই সহজ বিষয়। ঠিক আছে, এটা যতটা বললাম আমি পুরোটাই নোটস আকারে দিয়ে দেবো, ডিটেলসে সেখানেও ডিটেলসে দেওয়া আছে, সুতরাং অসুবিধা নেই। প্রেজেন্ট জিডিপি কমে গেছে অনেক, প্যান্ডেমিকের পর জিডিপি কমে গেছে। ঠিক আছে, এই বছরে যেটা ছিল সেটা 7.5 থেকে 8% মতো। এরপরে যেটা প্রেডিক্ট করা হয়েছে সেটা মোটামুটি 8-এর ভিতরে থাকবে এরকম করা হয়েছে। এখন পার্সেন্টেজে যেহেতু হিসাব করা হয়, আগের বছরেরটা দেখে হিসাব করা হয়, তো সেই কারণে যখন নেগেটিভে চলে গিয়েছিল তারপর কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে দেখা যায়, কারণ নেগেটিভের পর একটু বাড়লেই সেটা অনেক পজিটিভে চলে আসবে। যাই হোক, এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হবে, আমি একদিনে সব কিছু বলতে চাইছি না, সেটা জটিল হয়ে যাবে বিষয়টা। এরপরে আরও কিছু টার্ম থাকে, সেগুলো আমি পরে আলোচনা করব। মূল বিষয় হচ্ছে এইটা, অর্থনীতিটা কোথা থেকে আসছে, কী ধরনের বিষয়, এটা আমি প্রথমে বললাম। এরপরে যত আমরা ডিসকাস করব, আরও আলোচনাগুলো আরও বিস্তারটা বাড়তে থাকবে, তখন আমি আরও ডিটেলসে বিভিন্ন বিষয় নিয়ে বলবো। মোটামুটি আজকে যতটা বলেছি এটা বুঝতে পারলেই যথেষ্ট। এরপর আমি নোটস দেবো, নোটসের মধ্যে সব ডিটেলসে লেখা থাকবে। ওকে, নেক্সট দিন আবারও আমরা জিওগ্রাফি আর সায়েন্সের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তারপর দিন আবার পলিটি থাকবে। তো এরকমভাবে পলিটিক্যাল সায়েন্স কনস্টিটিউশনের পোর্শনটা থাকবে। এরকমভাবে আমরা এক একদিন এক একটা বিষয় আলোচনা করব। ওকে, হ্যাঁ, টপিকগুলো একটু সাজিয়ে নেওয়ার পর ওটা বলা হবে, একটু সময় লাগবে ওটা। ঠিক আছে, আমি রেকর্ডেড পোর্শনটা দিয়ে দিচ্ছি, আরেকবার এটা শুনে নেবেন ভালো করে। বিশেষত ইকোনমিক্সের পোর্শনটা খুবই ইজি বিষয়, আবারও বলছি, ইকোনমিক্স অনেকের ভীতি থাকে, কিন্তু অর্থনীতি বিষয়টা আমাদের বাস্তবের সাথে যুক্ত, সেই কারণে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। ওকে, স্যার পিআর গুলো একটু করালে ভালো হয় এই চ্যাপ্টার। আমি মেসেজে বলছি, কি বলার আছে মেসেজে বলুন। ঠিক আছে, মেসেজে বললাম, আপনি পড়েন নাই। হ্যাঁ বলুন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো স্যার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কোন প্রিভিয়াস, কার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন? পিটির কোনো প্রিভিয়াস ইয়ার ছিল না, আর আমি যেগুলো করাচ্ছি এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। আমি বলছি বিভিন্ন সময়, একটু খেয়াল করবেন যে এখান থেকে প্রশ্ন করা হয়, তার মানে কিন্তু সেখান থেকে
সেটা প্রিভিয়াস ইয়ারেই এসেছে বা সেইখান থেকে আমি বলছি, নাহলে আমি জানবো কী করে সেই প্রশ্নটা এসেছিল বা করা হয়। ঠিক আছে, পিটির যেহেতু প্রিভিয়াস ইয়ার নেই, নতুন আসছে এটা, সুতরাং আমাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আরও যে পরীক্ষা হয় WBCS প্রিলিমস বা পিএসসি যেগুলো, সেইগুলো থেকেই জিজ্ঞাসা করা হবে। আমি যখন মক টেস্ট নেব তখন সেখানে আমি সেগুলো থাকবে এবং এখানেও সেগুলো থাকবে। আমি যেগুলো বলছি যে এখান থেকে প্রশ্ন হয়, তার মানে সেটা প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন। ওকে স্যার আমি কিছু বলবো স্যার? হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি, প্রিভিয়াস ইয়ার মানে এই টপিকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে না, আপনি যে থিওরিটা করে দিলেন আর কিছুটা বুঝিয়ে দিলেন, তা এইরকম মানে যদি কোশ্চেনগুলো কিছু করা যেত প্র্যাকটিস সেটের জন্য বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু সিলেবাসটা এগোলে তারপর এটা হবে। ঠিক আছে, ওইটা ব্যাপারে হয়তো দাদা ওটা বলছেন, আগে দাদা হয়তো ওইটাই বলতে হয়েছে। না প্রত্যেকের কোয়েশ্চেনের বিষয়টা আলাদা আলাদা রয়েছে, আমি প্রত্যেককেই বলছি যে এগুলো স্যার, ওইটাই আসবে। বলতে চাই। ঠিক আছে, এগুলো আসবে কিন্তু একসাথে নয়, একটু সিলেবাসটা এগোলে তারপরে আসবে। আগেই যদি এমসিকিউ দিয়ে দিই তাহলে ব্যাপারটা তো মুখস্থর দিকে চলে যায়। এটা বুঝতে হবে যে আমি যদি প্রথমে আপনি যেটা বলছেন ঠিক বলছেন, অনেক আপনি যেটা বলছেন এমসিকিউ ঠিক যদি বলছেন। দিয়ে দিই তাহলে হ্যাঁ। ব্যাপারটা মুখস্থর দিকে চলে যাবে, সেটা আমি চাইছি না। এই যে কনসেপ্টগুলো, এইটা কোথায় আছে, ওটা কোথায় আছে, ওটা কি, এটা কি, পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। থিওরি না পড়ালে একদম ঠিক আমার বলছেন। কিছু ব্যাপার নয়। ঠিক আছে, আমি হাজার হাজার এমসিকিউ দিয়ে দিতে পারি, তো আপনি যদি মুখস্থর দিকে করতে চান তো মুখস্থ করবেন, কোনো অসুবিধা নেই। না আপনি একদম ঠিক বলছেন স্যার, ঠিক কিন্তু আছে। ব্যাপারটা হচ্ছে আপনি থিওরিটা পড়ালেন তো, এই থিওরিটা নোট করলাম যে সাথে সঙ্গে আমার যদি নোটসের problem মধ্যে পেয়ে যাই- হাইলাইট করা আছে। ঠিক আছে, আমার নোটসের মধ্যে হাইলাইট করা আছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, যেগুলো বড় করে হাইলাইট করা আছে। ঠিক আছে, আগে বারবার বলছি থিওরিটা বুঝুন। আমার কোনো ব্যাপার নেই, আমি এমসিকিউ দিয়ে দেবো। ঠিক আছে, এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন করো তোমরা, ঠিক আছে, মুখস্থ করো। ঠিক আছে, আমার আর কিছু বলার দরকার নেই, আমি এটা করাতে চাইছি না। যদি আপনারা সেটা করতে চান না 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 আপনি নো একদম প্রবলেম। আপনি ঠিক আছে, একদম ঠিক, আপনি একদম ঠিক প্রসেসে যাচ্ছেন, আপনার হ্যাঁ কোনো অসুবিধা এইবার নেই। এইবার মানে আমার আমি একটু আরেকটা কথা বলি। বলার ঠিক আছে, ছিল। এবার ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তো বললাম প্রথমেই যে সিলেবাসটা আগে এগোবে, তারপরে আমি ওগুলো নিয়ে আসবো। ওকে ব্যাস, ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানে কমপ্লিট করছি। হ্যাঁ আমাদের মেমোরি পাওয়ার নমস্কার, মানে ধন্যবাদ।